এটি তো কোনো সরকার না, এটি ডাকাত দলের একটি ডাকাত গ্রুপ, একটি হাইজ্যাকার গ্রুপ। একদিন আমরা ইনশাল্লাহ রাস্তায় নামবো, আর শ্রীলঙ্কার মতো বোধহয় কাপড় চোপড়ে হাত দিয়েই এদের সেই বার্তাটা ওদের কানে পৌঁছাতে হবে। যদি সেই সীমা অতিক্রম করে যায় তাহলে বস্ত্র হরণের জন্য তৈরি হন। প্রতিটা জেলা শহরে, প্রতিটা নগরে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ইয়াবা বিক্রি হয়। এরা তাদের প্রভুদের খুশি করার জন্য এই রোহিঙ্গাদের এই আবাসস্থলে থাকার সুযোগ করে দিয়েছে। শেখ হাসিনা গণভবন থেকে বের হয়ে 5 বছরে কতদিন ফার্ম গেট ক্রস করে ঢাকা শহরের কোথাও গিয়েছেন, আর কতদিন গণভবন থেকে বের হয়েছেন লট বহন নিয়ে চার্টার্ড প্লেনে বিদেশ ভ্রমণের জন্য। শুধু এই সংখ্যাটা নেন, দেখবেন গণভবন থেকে উনি বের হয়েছেন বেশিরভাগ সময়ই শুধুমাত্র বিদেশ সফরের জন্য। এবং যে উপায়ে ক্ষমতাটি তারা দখল করে রেখেছেন, এই দখলের হিস্সা দেওয়ার জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই রাষ্ট্রীয় বাহিনীর কমান্ড স্ট্রাকচারের মধ্যে তাদের কিছু পুষ্য, মানসিকভাবে বিকৃত, শৃঙ্খলাবিহীন লোক দিয়ে এই রাষ্ট্রীয় বাহিনীগুলিকে তারা পরিচালনা করছে, যে কারণে দেশের কোনো জায়গায় কোনো শৃঙ্খলা নাই। আপনি সিভিল প্রশাসনে যান, সামরিক প্রশাসনে যান, বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগে যান, সরকারি যে কোনো প্রতিষ্ঠানে যান, কোনো শৃঙ্খলা নাই, কোনো মান্যতা নাই, কোনো চেইন অফ কমান্ড নাই। কারণ তাদের দখল ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তাদের এই ডাকাতদের অংশীদার বানিয়েছে এদের কমান্ড স্ট্রাকচারে যারা আছে তাদেরকে, যে কারণে আজকে দেশটি উচ্ছন্নে যাচ্ছে। এই দেশ একটি অকার্যকর রাষ্ট্র হওয়ার বাকি কি আছে? শুধু সিলেট না, ঢাকা, সিলেট, প্রতিটা জেলা শহরে, প্রতিটা নগরে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে ইয়াবা বিক্রি হয়, কি হয় না? এই যে রোহিঙ্গারা, এই যে 12-13-14 লাখ রোহিঙ্গারা চট্টগ্রামে এসেছে, ফেরত যায় না। 91 সনে বেগম জিয়া ক্ষমতা নেয়ার পরে এবং 78 সনে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় দুইবার মায়ানমার সামরিক জান্তার নিষ্পেষণের কারণে রোহিঙ্গারা এই দেশে আসতে বাধ্য হয়েছে। এবং দুইবার বিএনপির সফল কূটনীতির কারণে, আমাদের ধমকের কারণে মায়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয়বার যখন বেগম জিয়ার সময় রোহিঙ্গারা ফেরত যায়, তখন এই তদারকির দায়িত্বে ছিল ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন, যে কারণে প্রত্যাবর্তনের সময়টা একটু লম্বা হয়েছে। তারা দেখে দেখে বেছে বেছে সবার সম্মতি নিয়ে তারপর ফেরত দিয়েছে, কিন্তু ফেরত তাদের যেতে হয়েছে। সামরিক জান্তা, মায়ানমারের সামরিক জান্তা এদের বাংলাদেশে পাঠিয়ে হজম করতে পারে নাই। আমাদের কূটনৈতিক দৃঢ়তা এবং আমাদের সামরিক দৃঢ়তার জন্য এদেরকে ফেরত নিতে বাধ্য হয়েছিল। সেই সফল কূটনীতির ট্র্যাক রেকর্ড থাকার পরেও এরা তাদের প্রভুদের খুশি করার জন্য এই রোহিঙ্গাদের এই আবাসস্থলে থাকার সুযোগ করে দিয়েছে। যে চুক্তিটি তারা মায়ানমারের সাথে করেছিল, সেই চুক্তি স্বাক্ষরের সময় পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘ নিষেধ করেছিল যে এই চুক্তির সফল হবে না এবং রোহিঙ্গারা ফেরত যাবে না। দুই একটা বড় বৃহৎ শক্তি, আঞ্চলিক শক্তিকে তুষ্ট করার জন্য এই ফাঁদ পেতেছে, এই রোহিঙ্গাদের এখানে স্থায়ী করে ছেড়েছে। এবং পৃথিবীর সব থেকে নির্যাতিত গোষ্ঠী, 10-12 লাখ নির্যাতিত গোষ্ঠীর সদস্যদের তারা গৃহহীন করেছে। গৃহহীন করার, দেশহীন করার ষড়যন্ত্রের অংশ হয়েছে তারা। আজকে আমাদের যে র্যাব, পুলিশ বাহিনী, এদেরকে কিভাবে কলঙ্কিত করেছে? এদেরকে দিয়ে শত শত মিথ্যা গায়েবী মামলা করেছে। বিরোধী দলের
লক্ষ লক্ষ কর্মীদের সেই গায়েবী মামলার আসামি করেছে এবং সেই সমস্ত ভুয়া মামলা বিচার অঙ্গন পর্যন্ত টেনে নিয়ে বিচার অঙ্গনকে কলুষিত করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, মানুষের চোখে এই বিচার বিভাগের মর্যাদা ভুলুণ্ঠিত করেছে। কার্যরত প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। ভদ্রলোক যখন দেশ ছেড়ে চলে যান, বেলি রোডে বের হয়ে সাংবাদিকদের বলেছিলেন আমি ফেরত আসবো। শুধুমাত্র এই বলার কারণে তার স্ত্রীকে বিমানবন্দর পার হতে দেয়নি, তার স্ত্রীকে পরবর্তী 7-15 দিন পরে তারপর যেতে দিয়েছে। আপনারা সেই প্রধান বিচারপতি বই লিখেছেন, তার বর্ণনায় পাবেন কতদূর অপমানিত হয়েছে এবং প্রধানমন্ত্রীর হাতে কিভাবে উনি অপমানিত হয়েছেন, নিগৃহীত হয়েছে। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম জিয়াকে একটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলায় প্রথমে 5 বছর, তারপরে 10 বছর জেলে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে, তার বার্ষিক স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনে স্পষ্ট করে বলেছে বেগম জিয়াকে যে মামলায় সাজা দেয়া হয়েছে দৃশ্যত সেই মামলায় সাজা দেওয়ার কোনো উপকরণ নাই। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাচনী ব্যবস্থা থেকে সরিয়ে রাখার জন্য এই মামলা সাজানো হয়েছে। সুতরাং আপনারা যে মাঝে মাঝে স্লোগান দেন লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচার আসলেই কোনো কারণ নাই। এত নির্লজ্জ এই মহিলা এবং এই এত নির্লজ্জ এই সরকার, এটি তো কোনো সরকার না, এটি ডাকাত দলের একটি ডাকাত গ্রুপ, একটি হাইজ্যাকার গ্রুপ। বাংলাদেশকে লুটে পুটে খেয়ে এরা নিঃস্ব করে ছেড়েছে। সুতরাং এই যে দ্রব্যমূল্য, কয়েকদিন আগে, আজকে ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের 12 তারিখ এবং 31 তারিখ একই মাসে 5%, 5%, 10% বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে এবং এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী নির্বিকার ভাবে সাংবাদিকদের বলেছে যে প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করবে, তার মানে প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়াতে থাকবে। আজকে 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে। আমাদের সেলিনা রহমানরা 2001-2006 বাংলাদেশের দারিদ্র্য সীমা যেই জায়গায় রেখে এসেছিলেন, কোভিড পরবর্তী সময় আবার সেই জায়গায় বাংলাদেশ ফেরত গিয়েছে। সুতরাং এদের হাত থেকে যদি এই দেশকে বাঁচাতে হয়, এই দেশের মানুষকে বাঁচাতে হয়, এই হায়নাদের ক্ষমতা থেকে সরানোর কোনো বিকল্প নাই। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সিলেটের মুক্তিকামী মেহনতি মানুষরা তৈরি হন। যেদিন এই সরকার পতনের চূড়ান্ত ঘোষণা আসবে, রাস্তায় নেমে, কারণ এদের কোনো সেন্সিটিভিটি নাই, জনগণের ভাষা এরা বুঝতে অক্ষম। একদিন আমরা ইনশাল্লাহ রাস্তায় নামবো, আর শ্রীলঙ্কার মতো বোধহয় কাপড় চোপড়ে হাত দিয়েই এদের সেই বার্তাটা ওদের কানে পৌঁছাতে হবে। চাই না, আমরা চাই না, চাই তারা গণতন্ত্রের ভাষা বুঝুক এবং একটি শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তর হোক। কিন্তু মানুষের ধৈর্যের সীমা আছে, যদি সেই সীমা অতিক্রম করে যায় তাহলে বস্ত্র হরণের জন্য তৈরি হন।